নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল আপনাকে স্বাগত। আজকের গল্প বাতাস। শামুদের পাদুদাদু নাকি একসময়ে পুলিশে চাকরি করতেন, অথচ সাঁতার জানেন না। এমনকি ওদের পুরন বাড়ির বড় চৌবাচ্চায় একবার পড়ে গেছিলেন। সঙ্গে সঙ্গে শামুরা ওঁকে তুলে মুখে ফুঁ দিয়েছিল, তবে না হরে প্রাণ ফিরে এসেছিল। নাকি নদীতে সাগরে যারা কাজ করে তারা কেউ সাঁতরাতে জানে না, কিচ্ছু দরকারও হয় না। কি জানি, এদিকে বেজায় সাহসী। জলে স্থলে অন্তরিক্ষে এমন কোনো জ্যান্ত জানোয়ার নেই যাকে উনি ভয় পান। তবে কি না পাদুদাদু বলেন, কলকাতায় চাঁদপাল ঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত হুগলি নদীর দুই তীর আর নদীমুখের প্রতিটি আগাছা আর ঘাসের চাঁপড়া ওঁর চেনা ছিল। জলের তলাকার প্রতিটি গর্ত আর বালির চর ওঁর মুখস্থ ছিল। গত ৩০০ বছরের মধ্যে কবে কোথায় কোন জাহাজ, নৌকো বা ভেলা ডুবেছিল, এবং সে ডোবাতে কার কী ধরনের আর কতখানি লাভ বা ক্ষতি হয়েছিল, সব তাঁর নখদর্পণে ছিল। দুই তীরের প্রতিটি গাছ ওঁর পুরন বন্ধু ছিল। কার ডালপালা বাঁকা বা ভাঙা কেন, তাও তাঁর অজানা ছিল না। প্রত্যেকটি ভাঙ্গা দেয়াল, ধসে যাওয়া দুর্গ, গাছ যেন ইটের গাদা, মজা পুকুর, শুকনো কুয়ো, খোঁড়ো ঘর, টালির গুদম, এমনকি সমস্ত নালার মুখ কার কবেকার এবং কি জন্য তৈরি, তার ইতিবৃত্ত তিনি সঙ্গে সঙ্গে বলে দিতে পারতেন। এখন অবশ্য পাদুদাদুর ৯১ বছর বয়স, তাই কিছু কিছু ভুলে গেছেন। শামুদের তাঁর ঐসব লোমহর্ষণ অভিজ্ঞতার কথা বলতেন শুধু একটা শর্তে। কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। বুঝতে না পারলেও না, তাতেও সবাই রাজি ছিল। কালীঘাটে খালের পাড়ে শামুদের বাড়িতে প্রায় প্রত্যেক রবিবার সকালে নৌকো চেপে আসতেন। সঙ্গে আনতেন গামছায় বাঁধা একটা প্রায় কিলোটাক ওজনের ২-৩টে চাঁদা মাছ, কি কাছিম, কি বিশাল দাঁড়া কাঁকড়া, নিদেন খান, ২০ কচ্ছপের ডিম। সারাদিন গাল গল্প, খাওয়া দাওয়া, দুপুরে ঘুম, বিকেলে চা সেরে হঠাৎ বলতেন, শেষটা না ভাটা পড়ে যায়, বলে সঙ্গে সঙ্গে নৌকা চেপে রওনা দিতেন। ভাটার আগেই পৌঁছতে হবে। অন্ধকারে জ্বলে থাকা নয়, জলে জাদু আছে। সেবার একটা শুনে শামুরা মুখ লুকিয়ে হেসেছিল। পাদুদাদুর কি রাগ, জলের কথা তোরা কি জানিস রে, ছোঁড়া? জর্জ মেরি বালিচারের নাম শুনেছিস? ওপর থেকে মালুম দেয় না, আগে এত জাহাজডুবি হতো যে তাদের মাস্তুলগুলো সজারুর কাঁটার মতো উঁচিয়ে থাকত। সেসব দিন গেছে বটে, কিন্তু এখনও মাঝে মাঝে তারা জলের ওপর ভেসে ওঠে। অনেক লোক দেখেছে। নদী পুলিশের কাজ খুব সোজা নয়। কোন বিপদটা সত্যি আর কোলটা বা স্বপ্ন, তাই বা কে বলে দেবে? হ্যাঁ, এই বলে হাঁড়িমুখ করে নৌকোয় চেপেছিলেন। আসলে নাকি সত্যিকার আত্মীয় নন। ফ্রেজারগঞ্জের কাছে শামুর ঠাকুমার মামাবাড়ি সম্পর্কে কি রকম দাদা, বোধহয় পাড়াতুতো। তবে সেটা কিছু বড় কথা নয়। নিজের দাদারা তো খোঁজ খবর নেই না, এমনকি মরেও গেছে। পাদুদাদুর এ বাড়িতে এত আদর। আর শুধু শামু কেন, শামুর বন্ধুরাও ওকে ভারী পছন্দ করে। তা এবার পুজোর সময় দেওয়ালির পরদিন সকালে ছোট নাতি গোবরাকে সঙ্গে নিয়ে বেশ সকাল সকাল পাদুদাদু এসে হাজির হলেন। দুজনের হাতে দুটো গামছায় বাঁধা ২০টা ৪০টা প্রকাণ্ড গলদা চিংড়ি। দেখেই সকলের চক্ষু চড়ক গাছ। পাদুদাদু বললেন, মা কালীকে দেখিয়ে তবে রান্না। তিনি একবার এই দিনে আমার বড় উপকার করেছিলেন। হঠাৎ সে কথা মনে পড়ে গেল। দেখ রে গোবরা, ৪টে নারকেলও হবে। বাড়ি ভর্তি লোকের খাওয়া দাওয়া হলে পর মাঝের ঘরের ফরাসে শুয়ে টেনে ঘুম। বিকেলে চায়ের পেয়ালা হাতে তাকিয়াতে ঠেস দিয়ে শামুর বড় জ্যাঠামশাই বললেন, এত বড় আর এত মিষ্টি গলদা শুধু আজকাল কেন, কোনোকালেই এ অঞ্চলে দেখা যায়নি। কোথায় পেলেন মামা? পাদুদাদু তাকিয়া সরিয়ে দিয়ে শিরদাঁড়া সোজা করে আসনপিঁড়ি হয়ে বসে বললেন, এই হুগলি নদীর একটা বিশেষ জায়গায় রাতে বড় বড় দড়ি বাঁধা হাঁড়া ডুবিয়ে রাখা হয়, ২ দিন বাদে ভোরে সেগুলো টেনে তোলা হয়। কপাল ভালো হলে জনাদশেক লোক এক এক হাঁড়ায় হাত লাগায়। অন্য কোথাও অন্য কোনোভাবে আমাদের লোক ছাড়া আর কারো হাতে এ জিনিস উঠবে না। আর বছরে ওই একবারই উঠবে। তারপর কেমন যেন অন্যমনস্ক হয়ে ইদিক উদিক চেয়ে বললেন, সে কি আজকের কথা? হয়তো ৪১ কি ৪২ সাল হবে, ভালো করে মনেও করতে পারি না। তখন আমার বয়স ৫০-এর ওপরে। পাকাপোক্ত,
সবচেয়ে অভিজ্ঞ আর বিশ্বাসী নদী পুলিশের একজন। দ্বিতীয় মহাযুদ্ধটা হঠাৎ বড় কাছে এসে পড়েছিল। আরও পরে ডিসেম্বর মাসে এখানে ওখানে, কলকাতায় আর তার আশেপাশে জাপানিরা বোমা ফেলেছিল, কিছু লোকও মরেছিল। শহর ছেড়ে অনেকে পালিয়েছিল। আবার পথে কেউ কেউ ফিরেও এসেছিল। সন্ধে থেকে চারদিক ঘুটঘুটে অন্ধকার। কালীপুজোর দিনও কোথাও একটা আলোর রশ্মি দেখবার উপায় নেই। পর্দা টেনে, ঘেরাটোপ দিয়ে, দরজা জানলা বন্ধ করে সেবার সব পুজো হল। যেন কতই না লজ্জার ব্যাপার। একটা পাঁঠা পর্যন্ত পাওয়া যায়নি। সব মিলিটারিতে কিনে নিয়েছিল। তার ওপর আমিও বাড়ির বড় ছেলে। একদিনের জন্যেও ছুটি চাইতে পর্যন্ত পারলাম না। ঘুটঘুটে অন্ধকারে, নিঃশব্দে, লঞ্চে করে রোজ রাতে চাঁদ পালঘাট থেকে স্রোতের সঙ্গে 10 মাইল টহল দিচ্ছি। অন্ধকারে যথাস্থানে বোমা ফেলার যেমন অসুবিধা হয়, তেমনি আবার প্যারাশুটে করে কমান্ডো নামাবার সুবিধাও হয়। বোমা অবশ্যই ডিসেম্বরে ওরা খোলাখুলি দিনের বেলাতেই ফেলেছিল। সে যাই হোক, আমাদের কাজ হল যাতে কোনো নির্জন জায়গায় প্যারাশুটে নেমে, নৌকো করে নদী পথে এসে ফোর্ট উইলিয়ামের কেউ না ক্ষতি করে, সেইটে দেখা। ঠাকুমা বলতেন সে রাতে স্বয়ং মাকালি নাকি ভিড়ের সঙ্গে মিশে আলোর শোভা দেখতে বেরোন। তবে 1942 সালের ওই ঘুটঘুটে অন্ধকারে কি দেখতে বেরোবেন? যদি জাপানি বোমারু ঠেকাবার ইচ্ছে হয়ে থাকে। নিঃশব্দ মোটর লাগান শুরু, লঞ্চে চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে এগোচ্ছি। মনে হচ্ছে নৌকোর তলাটা জলের ওপর দিয়ে পিছলে পিছলে যাচ্ছে। ভাবছি এমন তেলতেলা নদী ভূভারতে আর নেই। আবার ভাবছি ওই তেলতেলা জল থেকে অন্ধকারেও কেমন একটা আভা বেরোচ্ছে, তাতে আমরাও যেমন জলের ওপরটা দেখতে পাচ্ছি, তেমনি আকাশ থেকে আমাদের লঞ্চটাও মালুম দিচ্ছে না তো। তাছাড়া আরেকটা ভয়ও ছিল। এই জগৎজোড়া আতঙ্কের মধ্যেখানেও কলকাতার দুষ্কৃতকারীরা যে যার সুবিধা করে নেবার তালে আছে, এর আগেও তার প্রমাণ পেয়েছি। ভয়ডর নেই তাদের। ঠাকুর দেবতাকেও বিশ্বাস নেই। চাই কি কালীপুজোর এই নিষ্কালো অন্ধকারে চুপি সারে গিয়ে সেই গোপন জায়গা থেকে ডুবোনো হাড়া তুলে গোলদা পাচার করলেই বা দেখছে কে? যে রকম ছোঁক ছোঁক করে বেড়ায় ওরা, লুকোনো জায়গাটা জেনে ফেলাও অসম্ভব নয়। আকাশে এদিকে একটা অসময়ের ঝড় পাকিয়ে উঠেছে। কালির শিশিতে আরও কালি ঢাললে যা হয়, তাই হচ্ছে। জলেতে আকাশে তফাতটা ক্রমে দূর হয়ে যাচ্ছে। চারদিক থমথম করছে। কোথায় নদীর তলায় গর্ত, কোথায় বালির চড়া, আমি যে আমি, আমারই তা গুলিয়ে যাচ্ছে, অন্য লোকের কথা। এমনি রাতেই হয়তো কি? বুকটা ধড়াস করে উঠল। স্পষ্ট দেখতে পেলাম সরু পানশির মতো একটা নৌকো অন্ধকার ভেদ করে সাই করে ডান দিক থেকে বাঁদিক চলে গেল। কি করে দেখলাম জিজ্ঞেস করিস না। বিপদের সময় মানুষের একটা ষষ্ঠ ইন্দ্রিয় গজায়, হয়তো তারই সাহায্যে। সঙ্গে সঙ্গে হড়হড় করে মোটা শেকলের মতো কিছুতে বাধা পেয়ে আমাদের লঞ্চ প্রায় উল্টোয়। আর কি? আমাদের চক্ষু স্থির। হোয়াট হোয়াট করতে করতে আমাদের অফিসার ক্যাপ্টেন গ্যারিক ক্যাবিন থেকে বেরিয়ে এল। এতক্ষণ সে দূরবীন দিয়ে আকাশ দেখছিল। অন্ধকারেও জায়গাটা চিনতে পারলাম। গায়ের রক্ত হিম হয়ে গেল। আসন্ন ঝড়ের অন্ধকারে সব লেপে পুছে একাকার হয়ে গেলেও মানসনেত্রে দেখতে পাচ্ছিলাম বাঁয়ে সেই অষ্টাবক্র তেঁতুল গাছ, যার নিচে কোনো মাঝি মরে গেলেও নৌকো বাঁধে না। তার ওপরে ওলন্দাজদের ওয়াচটাওয়ারের ভগ্নস্তূপের ইটের গাদা। আর একটু ওপরে পুরনো পর্তুগিজ বাতিঘর, তারা ফোকলা দাঁত আর কানা চোখ নিয়ে অমাবস্যার অন্ধকার আর ব্লো অ্যাকাউটের কালো কম্বল আর আসন্ন ঝড়ের কালিমা গায়ে জড়িয়ে অদৃশ্য হয়ে আছে। এর মধ্যে সরু পানশি চেপে শত্রুদের চর কোথায় গিয়ে সেদোল কার বাবার সাধ্যি বোঝে। মাছফাছ তুলে নিলেই বা কে বাধা দিচ্ছে? সাহেবকে কিছু বলা যায় না। অমনি হুকুম দেবে 5 নাও, রকেট উড়িয়ে, ফ্লেয়ার জেলে, রাতকে দিন করে, সাংঘাতিক এক মিলিটারি তল্লাশি চালাবে। চিরকালের মতো আমাদের গাঁয়ের লোকদের গলদার হাঁড়ি ডুবোনো ঘুচে যাবে। জানিস বোধহয় মিলিটারি সাহেবদের হাত থেকে জাপানি কমান্ডো যদি বা বাঁচে, গলদা চিংড়ি কদাচ নয়। বলতে এতটা সময় লাগল, কিন্তু ঘটতে লেগেছিল হয়তো আধ মিনিট। তারই মধ্যে লঞ্চ কাত হয়ে যাওয়াতে সাহেব, আমি, বিলিতি গানাররা দুজন আর 4 দিশি সারেন ঝুপ ঝুপ করে জলে পড়ে গেলাম। বলেছি তো, যারা জলে জলে জীবন কাটায় তারা কেউ সাঁতার শেখে না। কারণ জলকে তারা ভয় পায় না। যারা ডাঙায় থাকে, কিন্তু মাঝে মধ্যে জলে নামে, আর মাঝিরা সবাই দক্ষ সাঁতারু হয়।
তা আমরা কজনা টুপ করে ওই তেলতেলা জলে ডুবে গেলাম। একবারে কেউ ডোবে না জানিস তো, থেকে থেকে ভেসে ওঠে, বাঁচবার চান্স পায়। আমরাও বার কয়েক ডুবলাম, আবার ভাসলাম। সাহেবগুলোর কথা আর বলিসনে। তারই মধ্যে খচমচ করে কাত হয়ে যাওয়া লঞ্চে চেপে বসল সারেংরা মাঝির ছেলে, তারা সাঁতরে অপর পারে ডাঙায় উঠল। আর আমি? আমার কথা বলিসনে। প্রাণপণে ঠ্যাং হাত ছুঁড়ে কতবার যে ডুবলাম আর ভাসলাম তার ঠিক নেই। শেষটা দেখি দিব্যি ভেসে আছি, এমনকি ডানার কাছেও পৌঁছে গেছি। আর সবচেয়ে অদ্ভুত, চারদিক আলোয় আলো। পর্তুগিজ বাতিঘরে কে এয়া পিকে তুচ্ছ করে বিরাট মস্ত বাতি জ্বেলেছে। আর সে কি হট্টগোল! দেখি কানে মাকড়ি, মাথার ফাট্টা, হাতে মুগুর, নেংটি পরা একদল লোক গোটা পাঁচেক ছিপ আর জনা দশেক বেঁটে লোককে কোণ ঠাসা করেছে। দেখেই ভাবলাম তবে আমি নিশ্চয় মরে গেছি, স্বর্গে গেছি। মাকালি তাহলে আমার সব দুষ্কর্মের কথা জানতেই পারেননি এমনি ভাবা, অমনি মুচ্ছ। যখন জ্ঞান হল, নাকে এল গলদা চিংড়ির খোসবাই। চেয়ে দেখি রাত ভোর হয়ে গেছে। আমি আমাদের গাঁয়ের চণ্ডীমণ্ডপে হাত পা এলিয়ে পড়ে আমার পাশে গলদা চিংড়ির গাদা, প্রতি বছর যেমন হয়। ধরমর করে উঠে বসতেই গাঁয়ের লোকরা আনন্দ কোলাহল করে উঠল, মরেনি, মরেনি, চিংড়ি খেতে বাধা নেই। শুনে আরেকবার মুচ্ছ না গেলেও খুব হেঁচকি উঠল। তবে দুপুরে নারকেল চিংড়ি খেতে কোনো অসুবিধে হয়নি। এই বলে পাদুদাদু গল্প থামিয়ে উঠে পড়ার উদ্যোগ করছেন দেখে শামুরা ৭-৮ জন ওর কাছা ধরে ঝুলে পড়াতে উনি থপ করে বড় তাকিয়াটার ওপর বসে পড়ে শামুর মার হাত থেকে আরেক পেয়ালা চা নিয়ে বললেন, হ্যাঁ, ওই যে বলছিলাম সাহেবগুলোর কথা আর বলিসনে। পরে কাথরে পড়লাম ওরা যেই দেখেছে বাতিঘরে জোর বাতি জ্বলছে, অমনি ভয়ডর ঘুমে লঞ্চ থেকে ছোট নৌকো দুটো নামিয়ে ড্যাঙায় চলে এসেছে। কার এত আম্পা যে ব্লো ব্যাক আউট ভাঙে? আর কারফিউ বলবৎ থাকতে কারা এত হল্লা করছে? সঙ্গে সঙ্গে দপ দপ করে আলো নিবল। সব চুপ। এসে দেখে গোটা নসবারে জাপানি কমান্ডো তাদের ছিপের ওপর এলোপাতারি অজ্ঞান হয়ে পড়ে আছে। ছিপ টেনে কাদায় তোলা। কানা বাতিঘরে ১০০ বছর আলো জ্বলেনি, জনমানুষের সারা শব্দ নেই। গ্যারিক আর গানারদের জয়জয়কার, টাকাকটি মেটেল ফেটেল টেল। অনলি স্যাড থিং হল প্যাডুই নিশ্চয় একলা লড়ে ওদের ঘায়েল করে নিজে জলের তলায় তলিয়ে গেছে। প্যাডুর জন্য টুপি খুলে খানিকক্ষণ টাড়াল। ওদের মাইনেও বাড়ল। আর তুমি চাকরিতে ফিরে গেলে না? পাগল, আর যাই কখনো? শেষটা যদি সত্যি করে মরে টরে যাই। ও ঢাকা দিলাম। ওরা কালো বর্ডারের চিঠি বেশ কিছু টাকা কড়ি পাঠিয়ে দিয়েছিল। তা গাঁয়ের লোকরা খুব সাহসী বলতে হবে। ওই অন্ধকারে চিংড়ি তুলল, জাপানি ধরল, তোমাকে প্রাণে বাঁচাল। খুব বীরপুরুষ। আর দূর দূর তাই করে কখনো? তাহলে তো ওই কুখ্যাত অষ্টাবক্র তেঁতুল তলা দিয়ে আসতে হবে। তোরাও যেমন। অর্ধেক ছিল তক্তাপোষের তলায়, বাকি অর্ধেক আলো জ্বলা দেখে আর হট্টগোল শুনে মুচ্ছ গেছিল। তারপর ভোরে উঠে চণ্ডীমণ্ডপে চিংড়িসহ আমাকে দেখে সকলের কি ফুর্তি। ওদের বিশ্বাস আমি একলাই সব চিংড়ি তুলে এনেছিলাম। ডবল ভাগ নিয়ে সেদিন চেতলা ফিরেছিলাম। আর কখনো নদী পুলিশের ধারে কাছে যাইনি। বাবা, পৈতৃক প্রাণটা বাঁচা নিয়ে কথা। শামুর ঠাকুমা বললেন, কিন্তু পাদুদা, তাহলে কানে মাকড়ি, নেংটি পরা ওই লোকগুলোই বা কে? পাদুদাদু উঠেই পড়লেন, কে জানে কে। তবে একটা বিষয়ে কোনো সন্দেহ নেই, মাকালির চিংড়ি ফাঁকি দিতে পারে না কেউ। তিনি নিজেই ব্যবস্থা করে নেন। চল রে গোবরা। আর দেখ, এসব কথার এক বর্ণ যদি তোর শামুর কানে তুলিস তো আর কখনো কোথাও নিয়ে যাব না। গোবরা বলল, আমি শুনতে পাইনি দাদু, ঘুমিয়ে পড়েছিলাম।